স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহিদ। রাজনৈতিক অস্থিরতায় 17,500 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। এতে চলতি বছরে জিডিপি প্রবৃদ্ধি কমে 5.6% হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। তবে চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 7%-এর কাছাকাছি থাকবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিন। আজ আমাদের আলোচনার বিষয় অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বাজেটের সামনে বাজেট নিয়ে আলোচনা। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের বা PRI এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। 5 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে টানা 3 মাস চলেছে 20 দলের হরতাল অবরোধ। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতির বিভিন্ন খাত। তবে এ ক্ষতির পরিমাণ নিয়ে বিভিন্ন ব্যবসায়ী ও গবেষণা সংস্থার মধ্যে রয়েছে মতভেদ। কৃষি, শিল্প ও সেবা অর্থনীতির বড় এই 3 খাতের হিসাব নিয়ে বিশ্বব্যাংক বলছে 60 দিনের হরতাল অবরোধে জিডিপির 1% মতো ক্ষতি হয়েছে। কাজে আমরা সেই 1% 6.6 থেকে বাদ দিয়ে দিচ্ছি। কাজে ক্ষতিটা ধরার পরে জিডিপির প্রবৃদ্ধির প্রাক্কালন হচ্ছে 5.6%। ত্রৈমাসিক উন্নয়ন প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বিশ্বব্যাংক বলছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকলেও কাঙ্ক্ষিত বিনিয়োগের অভাবে উচ্চ প্রবৃদ্ধির দিকে যেতে পারছে না বাংলাদেশ। ব্রিফিংয়ে জানানো হয় বিশ্বব্যাংকের বাজেট সহায়তা দেওয়ার বিষয়টি নির্ভর করছে জ্বালানি, পরিবহন ও টেলিযোগাযোগ খাতে সরকারের নেওয়া সংস্কার কাজের উপর। আর্থিক খাতে সংস্কারের জন্য সরকারকে আগেভাগেই কিছু শর্ত দেওয়া হয়েছে। সরকার এগুলো যথাযথভাবে বাস্তবায়ন করলেই অর্থায়নের বিষয়টি নিশ্চিত হবে। বাংলাদেশের এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এবং ব্রিক্স এর সদস্য হওয়ায় বিশ্বব্যাংকের কোনো মাথা ব্যথা নেই বলেও জানান তিনি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর আব্দুল মজিদ এবং জনাব আহসান এইচ মনসুর, আপনাদের স্বাগত জানাচ্ছি। আসলে কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। ডক্টর মনসুর, আপনার কাছে যারা প্রথম প্রশ্ন শুরু করতে যাচ্ছি, আমরা প্রতিবেদনে দেখেছি যেখানে বিশ্বব্যাংক তাদের এক পূর্বাভাসে বলেছে যে আমাদের এই গত 3 মাসের যে রাজনৈতিক সহিংসতা হয়েছিল তার ফলে 17,500 কোটি টাকার ক্ষতি হয়েছে এবং এর ফলে আমাদের জিডিপি প্রবৃদ্ধি নেমে আসবে 5.6%। তারা বলছেন তারা এই প্রেক্ষিতে যে ক্ষতিটা হলো, এই ক্ষতি কি আসলে আমরা পুষিয়ে নিতে পারবো কিনা? সামনে একটা বাজেট আসছে, সেই বাজেটে বা এর কোনো দিক নির্দেশনা থাকতে পারে কিনা? আসলে ক্ষতি 2 প্রকারের বা 3 প্রকারের আমি বলবো। একটা হচ্ছে যে লস অফ অ্যাসেটস, যেমন একটা গাড়ি পুড়িয়ে দিল, সেটা কিন্তু আমাদের জাতীয় আয়কে কোনোভাবে প্রভাবিত করছে না, কিন্তু একটা সম্পদের বিনষ্ট হলো, সেটা আমাদের জাতীয় সম্পদের ক্ষতি। আর যেটা হচ্ছে আমরা জাতীয় আয় নিয়ে যে বিতর্ক প্রবৃদ্ধি, সেটা হচ্ছে যেটাকে আমরা বলি ফ্লো ইনকাম, অর্থাৎ একটা কৃষক তার পণ্যকে বাজারে বিক্রি করতে পারলে সেটা থেকে সে যে মূল্যটা পাচ্ছে সেটা হচ্ছে আমাদের জাতীয় আয়কে বাড়াচ্ছে। যে চাষি ভেজিটেবলটাকে বিক্রি করতে পারলো না, তরকারিটাকে, সে তরকারিটা পচে গেল বা সে অর্ধেক দামে বিক্রি করলো, তাহলে কিন্তু আমাদের জাতীয় আয়ের সংযোজন হলো অর্ধেক অথবা শূন্য, যেটা পচে গেল। এই যে পরিমাণটা যেটা লস্ট হয়ে গেল, এটাকে কিন্তু ফেরত পাওয়া যাবে না, কারণ এটা অলরেডি আমরা যেটাকে বলি অর্থনীতিতে বলি ডেড ওয়েট লস, অর্থাৎ মৃত, এটাকে জীবিত করা সম্ভব নয়। আবার কিছু ক্ষতি আছে যেগুলোকে আংশিকভাবে মেটানো সম্ভব। যেমন আমরা আজকে আমি পড়ছিলাম যে চিটাগাংয়ের যে কক্সবাজারের, যদিও তাদের ব্যবসায় ক্ষতি হয়ে গেছে বিপুল পরিমাণে 3 মাস তাদের পিক সিজনে, কিন্তু পয়লা বৈশাখকে কেন্দ্র করে তারা আবার নতুনভাবে চাঙ্গা হয়ে উঠছে। তারা অনেকেই যারা যায় নাই তারা পয়লা বৈশাখে যাচ্ছে, ফলে এখানে তারা পুষিয়ে দিতে পারছে। এটা হচ্ছে যে কিছুটা পার্শিয়ালি রিকভারেবল লস। তো এগুলো মিলিয়েই হচ্ছে আমাদের সম্মিলিত প্রকৃত লস কতখানি। সেটাই বিশ্বব্যাংক যেটা বলতে চাচ্ছে, সব হিসাব টিসাব কষে তাদের মতে এটা 1% জিডিপির হবে বলে তারা অনুমান করছে। এবং তারা যেটা বলছে যে স্বাভাবিক প্রক্রিয়াতে যদি অর্থনীতি চলতো, যদি হরতাল এগুলো না হতো, তাহলে আমরা আশা করছিলাম যে এটা 6.5% বা 6.6% এরকম একটা কিছু হতে পারত, সেটা কমে সেখান থেকে 1% তারা কমিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে তাদের অবজারভেশন। এখন এখানে নিয়ে দ্বিমত তো হতেই পারে। দ্বিমতের আমরা জানি যে আমাদের বিসিসিআই এবং অন্যান্য সংস্থা বলেছে যে 1.5 লক্ষ কোটি টাকা লস হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন 1,20,000 কোটি টাকা লস হয়েছে। তা আমি জানি যে এইগুলো কি 1,20,000 কোটিও যদি ধরি, সেটা প্রায় 8% জাতীয় আয়।
জাতীয় আয় 8-9% যদি আমাদের ক্ষতি হয়ে থাকে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা কি করে 7% প্রবৃদ্ধি পাবো সেটা অর্থমন্ত্রী ভালো বলতে পারবেন। কিন্তু আমি মনে করি যে দুটোর মধ্যে কোনো যেটাকে বলে সিনক্রোনাইজেশনের প্রচন্ড অভাব আছে এই দুটো এস্টিমেটের মধ্যে। যেটা মোস্ট ধন্যবাদ। আমি আপনাদের ফিরে আসবো। ডক্টর মজিদ, আপনাকে জানতে চাচ্ছি যে এই প্রেক্ষাপটে সামনে নতুন বাজেট আসছে, জুন মাসে বাজেট দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এই প্রেক্ষাপটে বাজেট প্রণয়ন করার আসলে কতটা চ্যালেঞ্জ সরকারের জন্য এই মুহূর্তে, আমি যদি এই ক্ষতির হিসাবটা যদি মাথায় রাখি আর কি? থ্যাংক ইউ। কারণ ক্ষতির কথাটাকে আপনি আনছেন এই জন্যেই যে সম্পদ তৈরি হওয়া, মানে রেভিনিউ আর্নের, এবং রেভিনিউ আর্নড হলে তার উপর ভিত্তি করে ব্যয়ের বাজেট তৈরি করা, এই প্রেক্ষাপটেই এটা গুরুত্বপূর্ণ, এটা ঠিক। কিন্তু আমাদের অর্থনীতি একটা চলমান একটা জিনিস, যেমনটি ডক্টর মনসুর বলছিলেন, একটি সার্টেন টাইমে কিছু কিছু ক্ষতি, যেমন গাড়ি পুড়িয়ে গেছে বা কিছু কাভার করে যাচ্ছে বা ইত্যাদি, এটা চলতে থাকবে। চলতে থাকাতে অর্থনীতির যে বাজেটের করার যে প্রক্রিয়া, জিডিপির গ্রোথ রেট, ওর সাথে ইনফ্লেশন যোগ করে যে গ্রোথ, সেটা কিন্তু স্বাভাবিকভাবেই থাকবে বা করতে হবে বা যেতে হবে। কেননা ইফ ইউ ডোন্ট মেক বাজেট, ইউ ক্যান নট আর্ন অর ইউ ক্যান নট ডু ইট অর এটসেট্রা। সেজন্য আমি মনে করি যে এই পরিস্থিতিটা বাজেট প্রণয়ন করায় বা বাজেটের এস্টিমেট ঠিক করার ক্ষেত্রে খুব বেশি ওইভাবে একটা নেগেটিভ হিসেবে আসবে না বা আসা উচিত হবে না। কেননা বাজেট তার নিজস্ব যে প্রবৃদ্ধির যে ধারা সেটাতে, কারণ আমি যদি ইনফ্লেশনকে না ধরে নেই, আমি যদি গ্রোথটাকে যদি স্বীকার না করে নেই, অর্থাৎ প্রবৃদ্ধি যদি আমি সেইভাবে যদি বাজেট বড় না করি, তাহলে হচ্ছে আসলে আমি তাহলে পিছিয়ে যাব বা যাচ্ছি বলে মনে হবে। হ্যাঁ, তো সেই জন্যেই প্রভাবটা পড়বে অবশ্যই এই 3 মাসের বা যেটা হচ্ছে বা যে ক্ষতি, কখনো 97,000, 1,20,000 যাই বলা হোক, এর ক্ষতিটা রেভিনিউ এর উপরে তো একটা পড়বেই অবশ্যই, রেভিনিউ আর্নিং। কারণ রেভিনিউ আর্নিং এর সাথেই আমার বাজেটের সাইজের, আমার ঘাটতির পরিমাণ, এই ব্যাপারগুলো সব এসে যাবে আর কি। তো সেটা কাভার করার জন্য একটা হচ্ছে যেমন কক্সবাজারের কথা বলা হলো বা অনেক কিছুই, বিজনেসম্যানদের যে ক্ষতিটা হয়েছে বা উৎপাদনকারীদের যে ক্ষতিটা হয়েছে বা হয়েছে বলে প্রতীয়মান হয়েছে, সেগুলো কিন্তু কাভার করার কিন্তু পথ আছে এবং বিষয় আছে, সেগুলো উঠে আসবে। কিন্তু ওই যে যেমনটি বললেন যে গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস হওয়ার যে খাতগুলো আছে, যে বিষয়গুলো আছে, যেমন কৃষক, যেমন তার যে সবজি, সে তো বিক্রি করতে পারলো না, নষ্ট হয়ে গেল। আর আপনি দেখবেন ক্ষতির ব্যাপারগুলো, যখন একটা ঝড় হয়ে গেল, দেখা গেল কত 250 কোটি টাকা ক্ষতি হয়েছে। ক্ষতির ফিগার গুলো সেটাই বলছিলেন যে আসলে আমাদের কোনো সিনক্রোনাইজেশন নাই, আমাদের কোনো বড় করে সত্যিকার অর্থে আমরা সামঞ্জস্য করতে পারি না যে কতটা ক্ষতি হয়েছে। অ্যাসেসমেন্টটা, প্রপার অ্যাসেসমেন্ট আমাদের কিন্তু ঠিক নাই, হয় না। ধন্যবাদ ডক্টর মজিদ, আমি আপনার কাছে ফিরে আসবো। যারা মনসুর, আপনার কাছে জানতে চাচ্ছি যে অতি সম্প্রতি অর্থমন্ত্রীর সাথে একটা বৈঠক হয়েছিল কর্ণফুলীতে, সেখানে এনইসি ভবনে বৈঠক হয়েছে, যেখানে অর্থমন্ত্রী বলেছিলেন যে বাজেটের সাইজটা কত হবে, বলেছিলেন 3,00,000 কোটি টাকার যে বাজেট হবে সামনে অনুমান করছেন। সেই মিটিংয়ে আপনি বলেছিলেন যে সরকারের এই মুহূর্তে বাজেটের দিকে নজর দেওয়া উচিত, যাতে ফরেন ইনভেস্টমেন্ট আমরা অ্যাট্রাক্ট করতে পারি, আকৃষ্ট করতে পারি। যখন এইরকম 3 মাস একটি মানে নিরবচ্ছিন্ন একটি সংঘাত চলল দেশে, এরপরেও আপনি কিভাবে আশা করছেন যে সরকার কি চ্যালেঞ্জ এই ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করতে হলে আসবে? ধরুন কতগুলো জিনিস আমি মনে করি যে আমাদের এই রাজনৈতিক সেন্সিটিভিটি বা কনফ্লিক্ট সিচুয়েশন, এটা কিন্তু চলে যাবে ওভারনাইট, এটা মনে করাটা ঠিক হবে না। আমাদেরকে এর মধ্যেই বাঁচতে হবে, এর মধ্যেই এগুতে হবে। তা আমি মনে করি যে যদি আমরা বিদেশি বিনিয়োগকারীদেরকে চিটাগং বা ঢাকার আশেপাশে এরিয়াতে যদি তাদেরকে আমরা জমির ব্যবস্থা করে দিতে পারতাম, এখনো পারি যদি আমরা, তাহলে তাদেরকে আমরা আনতে পারবো। এবং পারবো এই কারণে যে ঢাকা চিটাগং হাইওয়েটাকে সিকিউরিটিটা কিন্তু গতবার এই বছর এই 3 মাস কিন্তু সরকার মোটামুটি ভালোভাবে হ্যাঁ, আগের বার পারে নাই, কিন্তু এবার কিন্তু তারা এটাকে বেশ সিকিউর করেছে। ফলে এই করিডোরটা উন্মুক্ত ছিল এবং সত্যিকারের অর্থে এক্সপোর্ট সেই অর্থে হ্যাম্পার হয়নি, মানে প্রত্যেকটা শিপমেন্টেই সময় মতো চলে গেছে। এবং এই যে একটা ট্র্যাক রেকর্ড, এটা কিন্তু ইট উইল গো ওয়েল ফর বাংলাদেশ টু সেল ইট। হ্যাঁ, আমাদের সমস্যা আছে, কিন্তু আমরা তোমাদেরকে গ্যারান্টি দিব যে তোমাদের পণ্য আমরা চিটাগং পোর্টে পৌঁছে দিব। এটা একটা বিরাট একটা কিন্তু অর্জন আমি বলবো সরকারের পক্ষ থেকে, এবং আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যারা জড়িত তাদের জন্য একটা বিরাট স্বস্তির কারণ। বিনিয়োগকারী সেটা দেখবে। আমি মনে করি যে এটা সম্ভব। আমি যেটা সরকারের কাছে বলতে চাচ্ছি, বাংলাদেশ যদি সত্যি সত্যি 8% জিডিপি প্রবৃদ্ধিতে যেতে চায়, 8% মানে আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে, যেটা আমরা এই বছর পঞ্চবার্ষিকী পরিকল্পনা পারি নাই, সেটাই যদি আমাদের লক্ষ্য হয়, তাহলে আমাদের অন্তত পক্ষে আরো 2%
আমাদের বিনিয়োগ আনতে হবে বাইরে থেকে, এবং সাথে আরো 3.5 থেকে 4% বিনিয়োগ আভ্যন্তরীণ খাত থেকে আনতে হবে অতিরিক্ত। তাহলে এই 6% হলে পরে আমরা আমাদের জাতীয় আয়কে আরো 1.5 থেকে 2% বাড়িয়ে সেই অর্থে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা আসলে পৌঁছাতে পারবো। তা না হলে এটা টেকসই হবে না, এবং আমরা কোনোভাবে হয়তো 7% এক বছর পৌঁছতে পারি, কিন্তু সেটা হবে বুড়ি ছোঁয়া দেওয়ার মতো, আবার পিছলিয়ে পড়ে যাবো, ওটা দিয়ে কোনো লাভ হবে না। আমাদের দীর্ঘস্থায়ী ভাবে যেতে হবে। ধন্যবাদ জনাব মনসুর। আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবে।